আমাদের যেই ছেলেমেয়েরা আছে তাদের একটু খোঁজখবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহ্য যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন। তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট, কোনো উপলক্ষ লাগতো না তার মেহেদি পরতে। আজ আমার সেই মেয়ে দুই হাত পুড়ে ছাই হয়ে গেছে, যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না। আমার মেয়ে 12% বার্ন ছিল। 42 দিন হাসপাতালে কাটিয়ে গত 1 সেপ্টেম্বর বাসায় এসেছি আমরা। আর 64 দিন পর কিছুটা বাধ্য হয়েই আপনাদের সামনে কথা বলতে এসেছি। এই 64 দিনের প্রতিটি ক্ষণ আমাদের নিদারুণ কষ্ট আর বর্ণনাতীত হতাশার সাক্ষী। এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট, মৃত্যুসম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো জানি না। নিহত আহত আমাদের সবার ক্ষতি অপূরণীয়। যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর, তা কিভাবে পূরণ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না। এই বাচ্চাগুলোর কষ্টকর মৃত্যু ওদের বাবা মা কখনো ভুলতে পারবে না। তাসনিয়া 33 দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে, ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে, ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে মরে গেলে শান্তি পাবে, আল্লাহ তাকে নিয়ে যাক। একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে হবে আপনাদের। একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয়। আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত। একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের এই ফুলের মতো নিষ্কলুষ বাচ্চাগুলোর গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে। যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল, আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে। আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত। যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না। তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট, কোনো উপলক্ষ লাগতো না তার মেহেদি পরতে। আজ আমার সেই মেয়ে দুই হাত পুড়ে ছাই হয়ে গেছে, যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না। আমার মেয়েটা আমাকে বলে কেঁদে কেঁদে সবসময়, মা আমার হাত দুটো জম্বির মতো হয়ে গেছে, আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না? আমি কি আর মেহেদি পরতে পারবো? ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব বুঝতে পারি না, চুপ থাকি অনেক সময়। এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়েও মেয়েরা বোঝা হয়ে যায়, সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল, হয়তো কেউ ডিফেন্সে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ টিচার হতে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। অনেকে কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন। আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনাতীত। আরিয়ান আফিফ ক্লাস 7-এর বাচ্চা, তার বাবা নেই, তার মায়ের একমাত্র সন্তান সে। 13টা দিন সে আইসিইউতে ছিল। 85 ঘন্টা কোমায় থেকে মিরাকল ভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছে, কিন্তু সে এখনো বসতে পারে না। সে এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না, করলেও 10 মিনিটের জন্য, কিন্তু এই বাচ্চার তো 10 মিনিটে এটা হবে না। ওর মা কেঁদে কেঁদে বলছে যে ভাবি আমি কার কাছে যাব, প্লিজ আপনারা কিছু করেন, আমার বাচ্চাটার জন্য কিছু করেন। আবিদুর রহিম ক্লাস 4-এর বাচ্চা, হাতের আঙ্গুলগুলো সামনের ভাগ সব কাটা, ওর গ্রাফটিংগুলো বসে নাই ইনফেকশনের কারণে। শরীরের আর কোনো জায়গাও বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে। কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা, তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা, কে বুঝবে? আমাদের এক একটা বাচ্চার কষ্ট আর্তনাদের নির্মম সাক্ষী আমরা। মরফিন, সিডেটিভ, প্যাথেড্রিন, নাপা
এগুলো দিতে দিতে নাবিদের কিডনি অ্যাফেক্টেড হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলোর কি এ বয়সে এই ধরনের পেইন কিলার, এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল? ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধের কোনো প্রভাব পড়বে না, সেটা কি আপনারা বলতে পারবেন? এক কথায় আমাদের বাচ্চাদের জীবন এলোমেলো হয়ে গেছে। যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো, সেই বিমান আজ তাদের জন্য এক আতঙ্কের নাম। আমাদের যেই ছেলেমেয়েরা আছে তাদের একটু খোঁজখবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহ যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই বর্তায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি। আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই হয়নি। নাজিয়ার কাছে যাওয়ার পর নাজিয়া শুধু ওর ভাই কথাই জিজ্ঞাসা করছে, অত নাম 90% পাচ্ছি। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায়। ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি। নাতিকে আইসিইউতে রেখেছি। 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাতি চলে যায়। পরবর্তীতে 23 তারিখে তাকে সেখানে দাফন করা হয়। তো বলার আসলে কিছু নাই, আজকে অনেকদিন হলো এখনো আমার বাসায় আমরা রান্না করতে পারি না। আমার মিসেস এখনো তার বিছানা থেকে উঠতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না। আমাদের এই বয়সে তো বাচ্চা চলে গেছে, কাদের ভুলের জন্য চলে গেছে। 1 নম্বর দাবিটা হলো আমাদের হলো সঠিক তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচার করতে হবে। 2 নম্বর যে দাবিটা আছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ, যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী, উনি একটা রিট করেছেন। ওই রিটের যে বাস্তবায়ন করার জন্য 2জন বিচারপতি একটা রায় দিয়েছে এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল, তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্যই ছিলাম না। আপনার আমার মতো যারা সাধারণ জনগণ, তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে ক্ষতিপূরণের কথা উল্লেখ আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। দ্বিতীয় দাবিটা হলো, যারা গুরুতর আহত হয়েছে বা যাদের সবসময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসে হোক, যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য। চতুর্থ হল দুর্ঘটনা আহতদের পুনর্বাসন। এই দুর্ঘটনা অনেকেই খুবই আহত হয়েছে, যারা মৃত্যুর মতনই। তারা হয়তো বা ভবিষ্যতে কিছু করতে পারবে না, তারা যাতে কারো বোঝা হয়ে না থাকে, তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পঞ্চম দাবিটা হলো আমাদের পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে একটা যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি। যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনায় যদি বিরল হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোধ দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষা ক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর 21শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। সেই জন্য জাতীয়ভাবে এটা পালন করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি। ষষ্ঠ আমাদের যে দাবিটা ছিল,
নিহতের কবর সংরক্ষণের জন্য। নিহতদের জন্য কবর সংরক্ষণের জন্য অনেকে আমাদের উত্তরাতে 12 নম্বর সেক্টরে হয়তো দাফন করতে পারছে, অনেকে যার যার এলাকায় দাফন করতে পারছে, কিন্তু উত্তরা 12 নম্বর সেক্টরে সেখানেও সরকারকে এগিয়ে আসতে হবে স্থায়ীকরণের জন্য, কারণ তাদের স্মৃতিটাই ধরে রাখতে হবে সবাইকে। আসলে ভাই, আমরা যারা হারিয়েছি তারা আসলে কখনোই স্বাভাবিক হয় না। এই ধরনের ঘটনায় মানুষ মারা যায়, এটা স্বাভাবিক মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যু আপনি দেখবেন, হয়তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি এই ধরনের ঘটনায় যারা সন্তানদেরকে হারিয়েছে, কোমলমতি সন্তানদেরকে হারিয়েছে জলসানো অবস্থায়, এরকম তারা কখনোই স্বাভাবিক হতে পারে নাই, আমরা দেখি নাই, স্বাভাবিক হতে দেখি নাই। সেই আমরাও আমৃত্যু কখনোই স্বাভাবিক হতে পারবো না। তাই তাদের কবরকে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার আরো একটা যে কবরের বিষয়ে, আমি আমার দুটো সন্তানকে 2 দিনে হারিয়েছি। যদি একদিনে হারিয়ে হারাতাম তাহলে আমি যে কোনো এক জায়গায় স্থায়ীভাবে কবর দিতে পারতাম, কিন্তু একজনকে আইসিইউতে রেখে আরেকজনকে দাফন করার জন্য আমাকে অস্থায়ী কবরস্থানে দাফন করা লাগছে। এখানে বিমান বাহিনী আমাকে বলছে সহযোগিতা করবে কবরস্থানে স্থায়ী করার জন্য, আসলে এখন তারা নেই। জিনিসটা বুঝতে পারছেন? আমি হয়তোবা অনেক কিছুই বলার আছে, আমি বলবো, আমি পয়েন্টগুলো বলে দিই, কিন্তু তারা ফ্রি করতে চায়। কোথাও কি ফ্রি হয়? আপনি কবরস্থানে স্থায়ী করবেন, কোথাও কি ফ্রি হয়ে গেল? আমি দৌড়াচ্ছি, আমার পাশে আমার এলাকার রফিক ভাই আছেন, রফিক ভাইকে বিষয়টা জানাইছি, আমার এই বিষয়টা নিয়ে অনেকে কাজ করছে। আমি চাচ্ছি যে আমার বাচ্চাদের কবরটা স্থায়ী করার জন্য আমার যদি জমিও কেনা করার প্রয়োজন হয় সেটা করবো। আজকে আমি এদিকে যাচ্ছি, যাদের পাশে ওই যে কবরস্থানের পাশে জমিটা, সেটা আপনাদের সামনে বললাম, কিন্তু সরকার বা স্কুল কর্তৃপক্ষ বা মাইলস্টোন ওরাও তো এখানে বিমান বাহিনী দায়ী। আমার বাচ্চারা স্কুলে পড়তে গেছে, স্কুল তো আর পারে নাই হিসাব করলে। তাদের যুদ্ধ বিমান জনবহুল এলাকায় এসে পালাইছে, এই বাচ্চাগুলো মরছে, কিন্তু তারা যে আমাদেরকে এতটুকু পুনর্বাসন করবে আশ্রয় দিল, কিন্তু আসলে আজকে 2 মাসের বেশি অতিবাহিত হচ্ছে, এখন আর তারা ফোনও ধরে না, কথাও বলে না, তাদের দিন শেষ এখন। আমার কবরস্থান স্থায়ী ব্যাপারে আমাদের সকলে যাদের কবরস্থান উত্তরা 12 নম্বর সেক্টরে দাফন করা হয়েছে তাদের স্থায়ী করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। 7 নম্বর যে পয়েন্টটা আছে, ভাই এরা তো শিক্ষা অর্জন করতে আসছে বাচ্চারা, এরা তো কারো বিরুদ্ধে মিটিং এগুলো করতে আসেনি ভাই, এখানে ছাত্র শিক্ষক যারাই আসছে, সেখানে আপনি কি বোঝাইছেন? আপনার দেশে যুদ্ধ বিমান দিয়ে তাদেরকে হত্যা করছেন। এখানে যদি আগুনে পুড়ে মারা যায়, আমরা এখানে মেজরিটি হয়তো বা মুসলিম ধর্মাবলম্বী আছি, মুসলিম ধর্ম মতে যারা আগুনে পুড়ে মারা যায় তারাও কিন্তু শহীদ। যদি তাই হয়ে থাকে, এখানে তো পাইলট শুধু শহীদ হতে পারে না, শিক্ষক হতে পারে না, এখানে যে কয়জন লোক মারা গেছে সবাই শহীদ। অতএব সবাইকে শহীদ মর্যাদা দিতে হবে, সবাইকে গেজেট দিতে হবে, এবং সবাইকে শহীদ যে সুযোগ সুবিধা সেটা দিতে হবে। এবং সবাই কিন্তু একটা ইউনিফর্ম করা ছিল, শুধুমাত্র বিমান বাহিনীর পাইলটে যে ইউনিফর্ম করা ছিল তা না, একজন শিক্ষক কিন্তু সেখানে ইউনিফর্ম করা ছিল, একজন ছাত্র কিন্তু ইউনিফর্ম করাই ছিল। তাহলে একজন পাইলট যদি মনে করেন শহীদ মর্যাদা দিতে পারে, একজন শিক্ষক যদি দিতে পারে, তাহলে সবাই পাবে। স্টুডেন্ট যিনি আমাদের সহকারী ছিলেন, স্টাফ ছিলেন, সেও শহীদ মর্যাদা পাবে। আপনাদের মাধ্যমে আমরা এই বৈষম্যটা দূর করার জন্য, আমরা বৈষম্য চাই না। ইতিপূর্বে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্ররাই করেছে, তাহলে কেন ভাই আজকে ছাত্ররাই বৈষম্যের শিকার হবে? যেখানে বৈষম্যের জন্য পৃথিবীতে আন্দোলন চলছে যে কোনো ঘটনার জন্য,
তা আমরা এখানে বৈষম্য চাইনি, এখানে সবাই শহীদের মর্যাদা দিতে হবে। এবং আমরা আরেকটা দাবি করেছি, যেটা হলো নিহতদের স্মরণে উত্তরাতে একটা আধুনিক মসজিদের জন্য। এই মসজিদটা ইচ্ছা করলে ছাত্ররাই করতে পারে, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে একটা মসজিদ করতে পারে। ভাই এটা তো জনস্বার্থে, অথবা আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়বো, সবাই করবে জনস্বার্থে। তো আমরা সর্বশেষ যে জায়গাটা ছিল সেখানে একটা মসজিদ নির্মাণের জন্য সরকারকে বিনীত অনুরোধ করছি। এটা কিন্তু খুবই সহজ, মান সংগ্রহ করা খুবই সহজ, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রকল্প যদি ফান্ড হয়ে যায় এটা কোনো অসুবিধা নেই। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের জন্য আমরা অলরেডি কিছু জেনেছি যে বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং দাতা সংস্থাগুলো কিন্তু অনুদান প্রদান করেছে, কিন্তু আমরা সরকার থেকে আমাদের কোনো সবুজ সংকেত বা কোনো কিছুই দেখছি না। আপনারা এখনো জানেন যারা আহত আছে হাসপাতালে তারাও এখনো কাটাচ্ছে, কিন্তু তাদের কিন্তু অতটা কেউ খোঁজ খবর নিচ্ছে না। তো সর্বশেষ যে দাবিটা ছিল, আমি এই পর্যন্ত আপনার এই দাবিগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। আসলে এই দাবিগুলো কিন্তু আমাদের না, আপনারাই কিন্তু উপস্থাপন করেছেন। আমরা নিহত পরিবারের কেউই ছিলাম না, শহীদ করার জন্য কেউই ছিলাম না, শিক্ষামন্ত্রীর কাছে বা অন্য কারো কাছে যাওয়ার জন্য এগুলো কেউই ছিলাম না। বাট তাদের দাবিগুলাই আমরা পুনরায় আপনাদের মাধ্যমে সরকারকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসছি এখানে।